কেউ কি আছেন লাইভে? শুরু করছি আজকের লাইভ। আমি ধনঞ্জয় ঘোষাল, রূপনারায়ণপুর একলব্যর ফেসবুক মাধ্যম থেকে, ফেসবুক গ্রুপ থেকে আজ আমি আপনাদের সামনে সন্ধে 8টায় লাইভে। একটু যদি লাইভ শুরুর আগে একটু যদি জানতে পারি যে আমায় দেখা যাচ্ছে এবং ঠিক শোনা যাচ্ছে, তাহলে আমি তাহলে এগিয়ে যেতে পারি আর কি। একটু অপেক্ষা করতেই হয় প্রথম দিকে সব লাইভের নিয়ম অনুযায়ী। একজন দুজন আমাদের কাছের মানুষ লাইভে অংশগ্রহণ করলে, শুনলে তখন আমরা একটু স্পষ্ট হতে পারি যে হ্যাঁ, আমরা একটু লাইভে ঠিক যাচ্ছি আর কি। একটু বন্ধুরা যদি কেউ থাকেন তাহলে একটু জানান যে শোনা যাচ্ছে কিনা, ঠিক দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, এইটা একটু আপনাদের কাছ থেকে একটু লিখিত আকারে পেলেই তাহলে আমার এই লাইভ আজকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। ইতি দে সরকার, ইতি ওয়াচিং, একটু জানাও কেউ যদি এসে থাকো যে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা। আমি ধনঞ্জয় আপনাদের সামনে আজকে উপস্থিত। শোনা যাচ্ছে, বলাকাদি লিখছেন শোনা যাচ্ছে। ধন্যবাদ বলাকাদি। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। যে আজকের এই সন্ধে আমার খুব ভালো লাগার আর একটি বিষয় যে রূপনারায়ণপুর একলব্যর ফেসবুক মাধ্যম থেকে আমি লাইভে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। রূপনারায়ণপুরের অঞ্জনা, আচ্ছা চিত্রিতা, একটু প্রথমে দেখি কারা কারা বন্ধুরা এসছেন। চিত্রিতা এসছে, কালিদাস, আচ্ছা আচ্ছা, একটু লেখা কি রয়েছে একটু দেখি। একটু ফিডব্যাক আসছে। আচ্ছা, শোনা এখন কি একটু স্পষ্ট শোনা যাচ্ছে? একটু জেনে নিই যে হ্যাঁ ঠিক শোনা যাচ্ছে, তাহলেই একটু চলা শুরু করতে পারি আজকের সন্ধে। বলাকাদি লিখছেন একটু ফিডব্যাক আসছে, সেটা কি আমারই জন্য নাকি একটু দূর থেকে বলতে হবে? যাই হোক, আজকে লাইভের শুরু হলো। আজকের এই লাইভের বিষয় মূলত যে ব্যক্তিগত নাট্য প্রসঙ্গে আমি কিছু কথা আপনাদের সামনে রূপনারায়ণপুর একলব্যের বন্ধুদের সঙ্গে এবং অন্যান্য যারা শুনছেন এবং পরে শুনবেন বা দেখবেন বন্ধুদের সঙ্গে আমি আমার নাট্য প্রসঙ্গ, নাটকের ভাবনা চিন্তা একটু আদান প্রদান করে নেব। মূলত সেটা হবে শ্রুতি নাটক কেন্দ্রিক, যেহেতু আমি শ্রুতি নাটকই লিখি, মঞ্চ নাটক লিখি না। এখন ধরুন আমরা সবাই এই যে লাইভে আমরা আসছি, অনেকে আসছেন, সত্যি খুব একটা বিপর্যয়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাওয়া, এবং আমরা ভাবছি যে এই সুদিন, সেই আগেকার দিন, সবাই একসঙ্গে দল বেঁধে যাওয়া, নাটক করা, চা খাওয়া, আড্ডা দেওয়া, সেইটা কবে ফিরবে? এই ফেরার দিনের অপেক্ষায় আছি আমরা। আচ্ছা, আরেকটু কয়েক মিনিট গেল, কেউ আরেকটু যদি লেখেন বন্ধু যে ঠিক শোনা যাচ্ছে কি না, একটু মত পাই, তাহলে একটু এগোতে পারি। পরিষ্কার শোনা যাচ্ছে, ইকো আসছে, ছবি শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, অঞ্জনা লিখছে একলব্য পরিবারের স্বাগত। হ্যাঁ, সত্যি আমারও খুব ভালো লাগছে। বেশ, আমরা এই যে পরিস্থিতিতে রয়েছি বন্ধু, যে দেখুন আমি ধীরে ধীরে নাটকে চলে যাব, সময়টাকে
নিয়েই নাটকে যাব। নাটক তো সময়ের বাইরে নয়, সময়ের অভিঘাত নিয়ে নাটক তৈরি হয়। কীরকম দেখুন, এই যে আমরা মাঝে মাঝে এই পরিস্থিতি থেকে বলছি যে আমরা আর পেরে উঠছি না, আমরা আর পেরে উঠছি না, আর পারছি না, কবে কবে সেই দিন ফিরবে। এই যে আমরা যখন এই কথাটা বলি যে আমরা আর পারছি না, আমরা আর পেরে উঠছি না, তখন বন্ধু আমি বলি একটি কথা, যে জানবেন এই কথা আমাদের মুখ দিয়ে বেরোনো মানে যে আমাদের ভেতরে নতুন কিছু সৃষ্টির সম্ভাবনা এসে গেছে। আমরা পারছি না মানে কি? আমরা ভেঙে পড়েছি, আমরা 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 খানিকটা ধ্বস্ত হয়ে রয়েছি, আমরা খানিকটা অভিযোজিত হতে পারছি না সময়ের প্রতিকূলে, তখন আমরা বলছি আর পারছি না, আর পারছি না। ভেঙে পড়েছি, আমরা ভেঙে পড়েছি। এই যে ভেঙে পড়া, ভাঙনের ভেতর দিয়ে যখন আমরা চলি, তখন জানবেন নতুন কিছু এসে পড়েছে। কেন বন্ধু এই কথা বলছি নতুন কিছু এসে পড়েছে? এই কারণে বলছি যে দেখুন, বৃষ্টি হতে গেলে, এখন প্রতিদিন সন্ধ্যেবেলা বৃষ্টি হয়, বৃষ্টি হতে গেলে মেঘকে ভাঙতে হয়, মেঘ ভাঙলে তবে বৃষ্টি হয়। চাষ করতে গেলে মাটিকে ভাঙতে হয়, উর্বর করতে হয়, মাটিকে ভেঙে গুঁড়ো করে চাষের উপযোগী করতে হয়। যদি নতুন গাছ তৈরি হয়, অঙ্কুরোদ্গম ঘটে, তখন বীজকেও দুভাগ হতে হয়, বীজকেও ভাঙতে হয়। অর্থাৎ যে কোনো সৃষ্টির, যে কোনো নতুন সম্ভাবনার প্রাথমিক স্তর হচ্ছে একটা ভাঙন। আমরা সেই ভাঙন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি বিশ্বাস করি যে নতুনের কিছু সম্ভাবনা এসে গেছে। সেই নতুন সম্ভাবনার ভিতর একটি হচ্ছে লাইভে বসা। আজকে সেই নতুন সম্ভাবনার একটি দিক অনেকেই করছেন, অনেক পেজ থেকে হচ্ছে। আমি সেই লাইভে এসেছি, ইতিপূর্বে বেশ কয়েকটি লাইভ করেছি, আজকেও সেই লাইভে আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত কথাবার্তা নিয়ে, নাট্য প্রসঙ্গ নিয়ে থাকব। ফলে বন্ধুরা, প্রথমে আমি বললাম যে এই যে ভাঙন, যে কোনো ভালো কাজ করার আগে ভেতরে নতুন কিছু এসছে মানে ধরে নিতে হবে যে আমরা একটা ভাঙনের ভেতর দিয়ে চলে গেছি। অর্থাৎ ভাঙন আমরা চিহ্নিত করেছি মানে আমাদের ভেতরে নতুন কিছু এসে পড়েছে। এই নতুনের যারা গান করেন, এই নতুনকে যারা অভিবাদন জানান, যারা নতুনকে স্বাগত জানাতে পারে সমস্ত দিক থেকে, তাদের মধ্যে একটি নাটকের দলের কথা বলতে পারি। অনেকগুলো বন্ধু নাটকের দল আছে, তার মধ্যে একটি নাটকের দল আজকে আমি যাদের এই লাইভে বসেছি, একলব্য, রূপনারায়ণপুরের একলব্যের কথা বন্ধুরা আপনারা সবাই একলব্যকে চেনেন, যারা একলব্যের সদস্য এবং সদস্য নয় এরকম যারা শুনছেন। কারণ একলব্য নিজেই আজ সে রূপনারায়ণপুরের নয়, সে সারা বাংলার হয়ে গেছে। তার পরিক্রমা আজ শুধু অঞ্চল কেন্দ্রিক সীমাবদ্ধ নয়, সে তার পরিক্রমাকে যেখানে বাঙালি সেখানে একলব্য, যেখানে বাংলা সেখানে একলব্য, যেখানে বাংলা নাটক, যেখানে বাংলা শ্রুতি নাটক সেখানে একলব্য। আমার স্থির বিশ্বাস, আমার নিশ্চিত বিশ্বাস। কেন এই কথা বলছি আমি সেটা আসবো। একলব্যর একটু পরিচয়টা আপনাদের দিই। সেটা হচ্ছে যে 2012 সালে একলব্যের প্রতিষ্ঠা। বর্তমানে 47 জন সদস্যা রয়েছেন, তার মধ্যে 15 জন শিশু শিল্পী। এটা একটা শোনার পর, এটা জানার পর বন্ধু আমি সত্যি আবেগে ভেসে গেছি যে 50 জন, প্রায় 50 জন মানুষ একটি নাটকের দলে মঞ্চ বা শ্রুতি বা সম্মিলিতভাবে যাই হোক না কেন যুক্ত থাকা, এটা কি কম বড় ব্যাপার? এবং তার মধ্যে 15 জন শিশু শিল্পী, নির্মাণ চলছে, তাদের একটা গ্রুমিং চলছে। তারা কালিদাসের এবং কালিদাসের সহযোদ্ধাদের আদলে, তাদের পরিচালনায় নিজেদের তৈরি করে নিতে সক্ষম হচ্ছেন। নাটক, কবিতা, আলেখ্য সমস্ত দিকেই একলব্য তার কাজকর্ম করে থাকে। জেলা বহির্বঙ্গে তাদের প্রচার প্রসার রীতিমধ্যেই হয়েছে এবং পুরস্কার ও স্বীকৃতি তারা পেয়েছে তাদের যা পরিকল্পনা, তাদের যা প্রযোজনা, সেই ভিত্তিতে। এখন একলব্যের প্রত্যেক বন্ধু যে প্রত্যেক সময়, প্রত্যেক কাজে একটি মন্থন দণ্ড থাকে। ধরুন এই যে আমরা যে ক্ষীর প্রস্তুত করি,
আমরা যে দই প্রস্তুত করি, এই যে মন্থন দণ্ড আমাদের একটি দরকার লাগে, যে মন্থন দণ্ড দিয়ে সেইটাকে মন্থন করা হয়। কোনো দ্রবণকে মন্থন করলে অধক্ষিপ্ত হয়, অর্থাৎ যাকে কেন্দ্র করে নির্মাণ তৈরি হয়, সেই নির্মাতা, সেই কেন্দ্র এখানে হচ্ছে কালিদাস। আমার অত্যন্ত প্রিয় একজন কি বলবো, প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা, প্রিয় পরিচালক এবং সংগঠকও বটে। কালিদাসের কাজ আমি শুনেছি, সেই কাজের প্রসঙ্গে আসবো মাঝে মাঝেই আসবো। কালিদাস 5 বছর বয়স থেকে তার বাবার সঙ্গে, তার বাবা নাট্যজগতে যুক্ত ছিলেন, সেইখানেই তার পদার্পণ হয়। 1998-এ প্রসেনিয়াম থিয়েটারে সে সংযুক্ত হয়। আবহ, আলো, মঞ্চ, প্রয়োগ সব ক্ষেত্রেই সে নিজেকে নির্মাণ করেছে। এই যে কালিদাস, সেই যে নির্মাতা, সে এই পর্যায়ে যেতে পারতো না যদি না একলব্যর অভিভাবক বৃন্দ তারা সেইভাবে যুক্ত থাকতো। চৈতালি একটু পড়ে নি। চৈতালি লিখছে, সত্যিই প্রশংসনীয়। হ্যাঁ, নিশ্চিতভাবে চৈতালি, আমি সহমত পোষণ করি। আসলে আমার বলতে খুব ভালো লাগছে একলব্য সম্পর্কে, কারণ তাদের নাটক শুনে আমি অভিভূত। কেমন নাটক শুনেছি সেটা একটু পর্যায়ক্রমে বলবো। তো এই যে অভিভাবকবৃন্দ যেভাবে কালিদাসের সঙ্গে, অঞ্জনার সঙ্গে, তপতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, মিলিত হয়ে রয়েছেন, ছোটদের নিয়ে কাজ করছেন, বাকি সদস্যদের সঙ্গে নিয়ে রয়েছেন, এইটা না থাকলে এই বৃহৎ পরিষদ তৈরি হতো না। আমি প্রথমেই অভিবাদন জানাই কালিদাসকে, তপতিকে, অঞ্জনাকে। সবার নাম জানলে আমি সবার নামই বলতে পারতাম। যদি কোনোদিন সবার সঙ্গে পরিচয় হয়ে যায় নামে আমি সেটা বলতে পারলে খুব খুশি হব। নামে পরিচয় আমার খুব ভালো লাগে, আমার বলার খুব আগ্রহ থাকলো। অভিভাবকদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, অভিবাদন। শিশু শিল্পীদের প্রতিও আমার শুভেচ্ছা। তোমরা খুব ভালো কাজ করেছো, তোমাদের কাজের কথায় আসবো। বন্ধু, আজকে এই যে ব্যক্তিগত নাট্য প্রসঙ্গ, খুব ছোট আলোচনা করব, খুব বড় আলোচনা এখানে করার সময় আজকে নেই। ছোট করেই আলোচনা করব। সেটা হচ্ছে যে ধরুন আমরা কেউ দেখবেন যে ধরুন একটা সকাল হচ্ছে, প্রতিদিন আমরা সকালে উঠি। তো তা কারুর কাছে দেখবেন সকাল মানে নতুন একটা সূচনা, কারুর কাছে সকাল হচ্ছে রাতের উচ্ছিষ্ট। ভালো করে বুঝুন বন্ধু আমি কি বলছি। কেউ সকালবেলা উঠলেন, স্নান করলেন, তিনি খানিকটা হেঁটে এলেন, চা খেলেন, খবরের কাগজ নিয়ে বসলেন, যেন নতুন। প্রতিদিন তিনি নিজেকে নতুন করছেন, নবীন হচ্ছে। প্রতিটি ভোর মানে তার কাছে একটি চিঠি, তিনি নবীন। আবার কেউ ধরুন যেন মনে হচ্ছে রাত এখনও তার কাছ থেকে সরে যায়নি, সকাল এসে দাঁড়িয়ে গেছে। রাতের উচ্ছিষ্ট নিয়ে সে সকালটাকে বহন করছে। তা এখন আমরা কোনটা চাইব? এই দু ধরনেরই আছে, দুটোই সম্ভব, দুটোই সত্য। আমি এটাকে মনে করি যে একটা গতানুগতিক, একটা নতুন ধারা। এই যে যার কাছে সকাল প্রতিদিন নতুন করে শুরু হয়, তিনি মনে করলেন যা হয়েছে আজকে আবার নতুন করে শুরু, আবার আমাদের নতুন করে ভাবা, আবার আমাদের বিগত কাজগুলিকে এগিয়ে নিয়ে চলা। একটু পড়ি যে অনেকেই লিখছেন, কল্যাণ দাশগুপ্ত একজন সাধারণ শ্রুতি নাটকের নাট্যকার, পরিচালক। একটু পড়ি, ভালোবাসা, অভিনন্দন। বেশ, সবাই যারা, আমি খুব পটু নই এই পদ্ধতিতে সবার এটা পড়ে উঠবো সেরকমও নয়, কিন্তু চেষ্টা করবো, আজকে সেই চেষ্টাটা থাকবে আর কি। তা দেখুন যে একটা হচ্ছে যে গতানুগতিক ধারা, যা হয়ে আসছে, আমি নাটক করতে এসে বা নাটক লিখতে এসে সেই রাতের উচ্ছিষ্ট বহন করে, মানে গতানুগতিক ধারায় চলবো, নাকি আমার কাছে সকাল নতুন, আমি নতুন একটি ধারা তৈরি করব, নতুনভাবে ভাববো, কোনটা? আমি যখন লিখতে এসেছি নাটক, প্রথমত আমি শ্রুতি নাটক খুব আগে ছোটোবেলায় আমরা যখন কাজ করতাম তখন 2-1টি লিখেছিলাম। তারপরে আমি আর নাটক লিখিনি, কারণ আমাদের বন্ধুবান্ধবরাই মূলত নাটক লিখতেন। আমি উপন্যাস এবং প্রবন্ধের দিকেই ছিলাম, কবিতাও ছিল। কিন্তু পরে আমি নাটক লেখায় যখন আসি তখন দেখলাম যে আমি চাই যে এই যে গতানুগতিক ধারা সে তো চলছে,
তাকে আমি অনুসরণ করব কি করব না সেটা আমার ব্যাপার, কিন্তু এই গতানুগতিক ধারার পাশে আমার নিজের একটি ধারা, আমার নিজের যে ভাবনা, আমার নিজের যদি কোনো স্বতন্ত্রতা থাকে, তাহলে সেই স্বতন্ত্রতা, সেই ধারাটাকে আমায় প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমার কথা আমাকে বলতে হবে। এই আমার কথা আমাকে বলার জন্য, আমাকে প্রতিদিন নবীন করার জন্য কিভাবে বললে সেটা নতুন হয়ে উঠতে পারে, এইটা একটা দিক। ফলে রাতের উচ্ছিষ্ট এখানে নয়, এখানে নতুন ধারা, একলব্য সেই নতুন ধারার দিকে কিন্তু এগোচ্ছে। কিভাবে এগোচ্ছে? ধরুন, আমি একলব্যের অনেক শুনিনি প্রোডাকশান, তবে দুই একটি তো শুনেইছি। যেমন ধরুন, একলব্যের একটি প্রোডাকশানের কথা বলতে পারি, সেটা হচ্ছে লজ্জা। অসম্ভব ভালো ভালো প্রোডাকশান আমি তাদের দেখেছি, আমি তাদের লাইভ থেকেই এটা পেয়েছি। এবং আরেকটি যেটাতে খুব ভালো অভিনয় আমি দেখলাম, সেটা হচ্ছে অঞ্জনার এবং কালিদাসের যে জীবনের জল ছবি, মুকুরের লাইভে, চৈতালি আছে এখানে, যে মুকুরের লাইভে একলব্যের বন্ধুরা যখন বসেছিলেন, আপনারা এটা করেছিলেন, আমি সেটা শুনেছি, দেখেছি। আশ্চর্যভাবে আপনারা নতুন ধারা এনেছেন। এই যে ধারা, এই যে আপনারা প্রয়োগের দিক থেকে এসছেন, আনছেন, আমি এইটার কথা উল্লেখ করছি। এবং শিশুদের ক্ষেত্রে আমরা যত বন্য, এই একটা নতুন ধারার দিকে, নতুন পথের দিকে, নতুন প্রয়োগের দিকে যারাই দেখেছেন, যারা আপনারা তো অনেকেই দেখেছেন, আর যারা লাইভে রয়েছেন, যে এই যে অভিনবত্ব, এই নতুন ধারা, সে প্রতিদিন নিজেকে নবীন করছে। আমি এইটা বলতে চাইছি একলব্যের উদাহরণ দিয়ে, যে আজ আমাদের সেই সময় আমাদেরকে নতুন করুক, নবীন করে তুলুক। এখন নাটকের নির্বাচন বন্ধু একটা বড় ব্যাপার। চৈতালি লিখছে, হ্যাঁ জীবনের জল ছবি অসাধারণ, খুব ভালো লেগেছে। এইটা আমি বললাম যে আমরা নাটকের দুটি ধারা, গতানুগতিক ধারা আর একটি নতুন ধারা। কোন ধারায় আমি নাটক লিখতে আসব বা কোন নাটক আমার জন্য প্রযোজ্য হবে, সেইটা ভাবতে হবে। এইখানেই প্রশ্ন এসে যায় বন্ধু, নাটক নির্বাচন করার ক্ষেত্রে, যে যা হয়ে রয়েছে 30 বছর আগে, 40 বছর আগে, মানে ধরুন বাংলা শ্রুতি নাটকের যদি আমরা দেখি, তার বয়স কত? বেতার নাটক থেকেই তো শ্রুতি নাটক এসেছে। 80-এর দশক থেকে, মানে 8-এর দশক থেকে বাংলা শ্রুতি নাটকের একটা প্রচলন আমরা দেখতে পাচ্ছি। এই যে বাংলা শ্রুতি নাটকের প্রচলন দেখতে পাচ্ছি, সেটা প্রায় বেতার নাটকেরই কাছাকাছি। কিন্তু বেতারে যা হতো আর এখন শ্রুতি নাটকে যেটা হয়, মঞ্চতে আমরা সেটা উপস্থাপনা করে থাকি, বন্ধু আপনারা উপস্থাপনা করে থাকেন, সেই স্টুডিওটা, সেই স্টুডিওর অ্যাম্বিয়েন্সটা হয়তো পাই না, কিন্তু গোটা স্টুডিওটা মঞ্চের ওপর 20 মিনিট 25 মিনিটের জন্য যেন উপস্থাপিত হয়ে যায়। এই যে উপস্থাপিত হয়, শ্রুতি নাটক তার নিজস্ব চরিত্র বহন করে এবং নিজস্ব বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে এবং সে সেইভাবেই এগিয়ে চলেছে। এখন নাটক নির্বাচন করার ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দেব? যে এই যে যা হয়ে আসছে সেইটা করব, না নতুন ধারার নাটক দরকার? নতুন সময়কে খনন করে আনবেন নতুন কালের নাটক, এইটা একটু ভাবার দরকার। আমার মনে হয় যে একটা সময় বাংলা বেতার নাটক অসম্ভব আমাদের শিক্ষিত করেছে, আমাদের সাহিত্যের রুচি জোগাড় করিয়ে দিয়েছে, আমাদেরকে চালনা করেছে, আমাদের বোধ নির্মাণ করেছে। বাংলা বেতার নাটক শুনে আমরা বড় হয়েছি, তারপর শ্রুতি নাটক এসেছে। এখন কেউ মনে করেন যে শ্রুতি নাটক অনেকটা বিনোদনমূলক। বন্ধু, আমি যখন শ্রুতি নাটক লিখতে এলাম, ধরুন 2014-15 বছর পাঁচেকের পিছিয়ে যেয়ে বলতে পারি, যে আমার কাছে মনে হয়েছিল যে শ্রুতি নাটক শুধুমাত্র বিনোদনের জায়গা নয়। আমি যে নাটকগুলো একলব্যের কাছ থেকে পেয়েছি, যেগুলো তাদের দেখেছি, আমার মনে হয়েছে তারাও কোনো একটা বিশেষ দিককে তুলে ধরতে চায়। ফলে বিনোদন তার মধ্যে থাকবে, বিভিন্ন আঙ্গিকের প্রয়োগ থাকবে, কিন্তু বিষয়ের দিক থেকে যেন অভিনবত্ব থাকে, সে যেন তার নতুন যুগকে নিয়ে আসতে পারে। এইখানে আমি বলতে চাই যে নাটক নির্বাচনের ক্ষেত্রে ইতিবাচক চিন্তা এবং নেতিবাচক চিন্তা দুই ধরনের নাটকই আছে। কোন নাটক কারা বাছবেন সেটা নির্ভর করছে তাদের উপর। মূলত ব্যক্তিগত নাট্য প্রসঙ্গে যেহেতু আজ আমি বলতে বসেছি,
আমি বলতে চাই যে ইতিবাচক নাটক আপনারা ভাবুন বন্ধু। আমরা যারা নাটক করি, আমরা যারা শ্রুতি নাটক করি, 20 মিনিট 25 মিনিট সময় পাই, যারা আমরা শ্রুতি নাটক লিখি, এই 20 মিনিট মঞ্চে আমরা এমন কিছু দিতে চাই যা মানুষকে উদ্দীপিত করতে পারে, যা মানুষের বোধকে খানিকটা হলেও বিকাশের দিকে নিতে পারে, নতুন ভাবনার দিকে নিতে পারে। সেই তিনি আছেন, তার সেই জায়গা রয়েছেন। আমরা বিনীতভাবে উপস্থাপনার মধ্যে দিয়ে, রচনার মধ্যে দিয়ে তাকে আরেকটু বলতে পারি, অনুগ্রহ করে আপনার ধারণাকে আমাদের সঙ্গে একটু জুড়ে দিন। আসুন বন্ধু, আমরা এই নাটকের ভেতর দিয়ে আরও অনেক মানুষকে একটু সজাগ করি, একটু জাগিয়ে রাখি। কথা বলতে বলতে আমাদের এক বন্ধু সেলিম কি লিখছে, শুভেচ্ছা বন্ধু। আচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন পর্ব সেলিম খুব কৃতি মানুষ। তিনি একলব্যর লাইভে এসছেন, হৃদয় জয় করে গেছেন আপনাদের। সেলিম নাটক করতে পারে, সেলিম অভিনয় করে, সেলিম শ্রুতি নাটক করে, আর আমি এগুলোর কিছুই পারি না। খানিক নিরস কথা বলতে পারি, তাই নিরস কথা দিয়ে বেশি দূর চালানো যায় না। মানে সেলিমের যে একক করেছে আমি শুনেছি, সত্যি খুব ভালো একক হয়েছে, মানে লাইভ হয়েছে। আমি লাইভকে এখন একক বলি, যেহেতু একক বসে বলা। তো এইখানে দেখুন, আমি যে কথাটা বলছি যে এই যে নাটককে চিনতে শেখা বন্ধু, এই চিনতে শেখার ব্যাপারটা হচ্ছে যারা নাটক লিখছেন তারা কিভাবে লিখবেন। আমি যখন নাটক লিখতে এসেছি, বিশ্বাস করুন, আমি মনে করেছি যে আমি যা লিখব তা বিনোদনের কতখানি কাছাকাছি গেল বন্ধু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আমি কিছু ধারণা দেবো, আমি কিছু ধারণা প্রয়োগ করতে চাই। যখন আমি প্রথম এই ধরনের নাটক লিখতে এলাম, কালিদাস একটু কি বলছেন একটু পড়ি। বাংলার বিভিন্ন প্রতিযোগিতা মঞ্চে যারা বিচারকের আসন অলঙ্কৃত করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অনেক বিশিষ্টজনের মত যে শ্রুতি নাটকে কণ্ঠ ছাড়া অন্যান্য অঙ্গ বিকৃতি বা অঙ্গের ব্যবহার প্রসঙ্গে তারা সেরকম সঠিকভাবে, আপনার অভিমত একটু শুনতে চাইব। বেশ, এইখানেই চলে আসবে কালিদাস, এই আলোচনাতেই আমি সেইটা নিয়ে চলে আসব। যে ধরুন নাটকটা যখন আমার করা হচ্ছে, সেই নাটক যে যখন নির্বাচন হচ্ছে, নাটকের ভেতর যদি ধারণা না থাকে, নাটক একটা শুধুমাত্রই কাহিনীকে বর্ণনা করে দেয়, সে যুগ যুগ ধরে বিভিন্ন কাহিনীর উদবর্তন হয়ে যাচ্ছে, রচনা হয়ে যাচ্ছে, উপস্থাপনা হয়ে যাচ্ছে। আমি সেখান থেকে নিজেকে বার করে এনে একটি নতুন ধারা, একটি আমার মতো স্বতন্ত্র ধারা দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেটি আজকে বহু নাট্যদল, এই বাংলার বহু নাট্যদল সেই ধারা নিজেদের সংযোজিত করেছেন, আমার নাটক গ্রহণ করেছেন। এখন যিনি নাটক লিখছেন এবং যিনি নাটক করছেন, এইখানে নাটকের কোনটা বড়? নাটকের বড় কি তাহলে বিষয়? নাটকের বড় কি তাহলে ধারণা? নাটকের বিষয় কি মূলত তাহলে কাহিনী হয়ে যাবে? এই জায়গাটাতে আমি বলতে চাই যে যারা নাটক লেখেন তারা যদি কাহিনীর দাসত্ব করেন, যে কাহিনীটাই মূল হয়ে যায়, তাহলে নাটক খুব উত্তীর্ণ হতে পারে না, অনেক দূর পৌঁছতে পারে না। একবার শোনার পর মনে হয় আর একবার না শুনলেও চলে। কিন্তু তিনি যদি দাসত্ব থেকে মুক্ত হন, একজন রচয়িতা, তিনি বিষয়ের দাসত্ব থেকে মুক্তি লাভ করে তিনি যদি ভক্ত হয়ে ওঠেন, বিষয়ের ভক্ত হয়ে ওঠেন, তাহলে নিজের ইচ্ছে মতো ভাঙা গড়া করতে পারেন। অর্থাৎ তিনি বিমূর্ত হতে পারেন, তিনি অ্যাবস্ট্রাক্ট হতে পারেন। এই অ্যাবস্ট্রাক্ট কথাটা যে আমি বললাম, এই জায়গাটাতেই পৌঁছানো বা কতদূর বাংলা শ্রুতি নাটক পৌঁছেছে, এইটা আমার আজকের বলার অন্যতম একটা দিক বটে। কালিদাস যে কথাটা বলেছেন যে ধরুন শ্রুতি নাটক আমরা যখন করছি, মঞ্চে বসে বসে পাঠ করছি, পাঠ অভিনয় করছি, যারা করেন তারা এভাবেই করেন। এখন এই পাঠ অভিনয় করতে গেলে সংলাপ অনুযায়ী শরীরের বাকি অংশটি কিভাবে নিষ্ক্রিয় থাকবে বা কিভাবে সক্রিয় হবে বা আদৌ হবে কি না, এইটা নিয়ে একটা প্রশ্ন চিরকালই আছে, নিশ্চিতভাবে আছে। এখন ধরুন আমি মনে করি যে যখন কোনো মানুষ কোনো সংলাপ বলেন, সেই সংলাপের ভেতরে যদি কোনো তাৎপর্যপূর্ণ অংশ থাকে, তা যদি ইন্দ্রিয়কে কোনোভাবে উদ্দীপিত করতে পারে,
তাহলে তার বডি অ্যাক্টিং, শরীরী প্রতিক্রিয়া হতে বাধ্য বন্ধু, নিশ্চিতভাবে হতে বাধ্য। এই যে আমি ধরুন আপনাদের সামনে বসেছি, আমি যদি স্থিরভাবে বসে বলে যাই একটি কাঠের মানুষের মতো অবয়ব গ্রহণ করে, তাহলে না ভালো লাগবে আমার, না আপনারা ভাববেন বোধহয় এটা কী হচ্ছে। এই যে প্রকরণগতভাবে আমরা শরীরকে খানিকটা নিয়েছি, এইটা আমি সম্পূর্ণরূপে সমর্থন করি কালিদাস। দেখুন, আমি এই কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে, আমি বলতে পারি যে বাংলায় বাউল রয়েছেন, তো গান করেন, তারা গান করেন। এখন বাউল একমাত্র যারা সম্পূর্ণ সারা শরীর দিয়ে, মন দিয়ে এবং সারা শরীর দিয়ে তারা কিন্তু গান করেন। তারা খমক নিয়ে ঘুরপাক খাচ্ছেন, নাচছেন, নাচতে নাচতে গাইছেন, গাইতে গাইতে নাচছেন। তাহলে গান তো শুধু গাওয়ার জিনিস, তাহলে নাচের প্রয়োজন কি? কেন তারা নাচছেন? তারা যে গান করছেন সেই গানের ভেতরে, সেই গানের যে অর্থ, সেই অর্থের সঙ্গে তিনি যেভাবে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করে নিয়েছেন, নিজেকে যেভাবে উপস্থাপনা করতে চাইছেন, শরীরের ভেতর দিয়ে বেরিয়ে আসছে, নিশ্চিতভাবে বেরিয়ে আসবে। ধরুন জীবনের জলছবি, কালিদাস অঞ্জনার ভেতরে নাট্য সত্তা রয়েছে আর কি, মানে নাটকের কাছে খুব কম মানুষ তো সমর্পণ করতে পারে। আমার দেখে মনে হয়েছে অঞ্জনা সে নিজেকে নাটকের কাছে সমর্পণ করে দিতে পেরেছে। সমর্পণ করলে সে ভক্ত হয়। ভক্তর কোনো ভয় থাকে না। যে মানুষ ভয়হীন সেই ভক্ত হতে গেলে খুব আনুগত্যের দরকার তা নয় বন্ধু। যিনি নাটকের ভক্ত তিনি নাটকের দাস নয়, আনুগত্য প্রকাশ করেন না, তিনি মুক্তি পেয়ে গেছেন, তিনি স্বাধীন হয়ে গেছেন। এই সমর্পণ সেই জায়গাটা তৈরি হয়। তাহলে বাউল যেভাবে করছেন, ধরুন এইভাবে গলার ভেতরে একটা উত্তরীয় দিয়ে একজন কথক ঠাকুর, তিনি কখনো কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন, কথা বলছেন, কখনো রাধা হয়ে যাচ্ছেন, কখনো সরাসরি সংলাপ বলছেন, একই চরিত্র তিনি শরীরকে ব্যবহার করছেন। আর এই ধারাটাই ছেঁকে নিয়ে এসে খানিকটা অংশকে নিয়েই কিন্তু শ্রুতি নাটকের জন্ম হয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই, মঞ্চ নাটক তো হয়েইছে। তাহলে যদি কেউ মঞ্চ নাটকের ক্ষেত্রেই শুধুমাত্র শরীরের প্রয়োগ থাকবে, শ্রুতি নাটকের ক্ষেত্রে থাকবে না, এই রকম একটি দাগ তৈরি করে দেন, আমি বন্ধু শ্রদ্ধা সহকারে জানাই যে আমি সেই দাগের ভেতরে নিজেকে রাখতে আগ্রহী নই। কারণ যখন সেই সংলাপটি বলা হচ্ছে, জীবনের জলছবিতে কালিদাস যখন বলছে যে ওই যে গাড়িটা আসছে, গাড়ির হেডলাইট দেখে সে অনুমান করছে পুলিশের জিপও হতে পারে, এই যে অংশটা, এই যে সময়টা, এই যে কালখণ্ড, এই যে সাসপেন্স, এইটা বোঝাতে গেলে শরীরে একটা তার প্রভাব মনে হয় আসতে বাধ্য। এবং সেটা আমি লক্ষ্য করি, অনেক ক্ষেত্রে লক্ষ্য করি, এবং এটাকে আমি গ্রহণ করতে আগ্রহী। ইতি লিখছে খুব সুন্দর করে, একটু পড়ি মতামত। চৈতালি লিখছে সুন্দর বললেন, অঞ্জনা ভালো লাগছে দাদা শুনতে। আচ্ছা, তো এই যে ঘটনাটা আমি বলতে চাইছি, এই ঘটনাটা, এই প্রয়োগটা শ্রুতি নাটকের ক্ষেত্রে দরকার, অবশ্যম্ভাবী দরকার। এবং দেখুন যে একটা কথা বলি, যে শুধু যদি নিষ্ক্রিয় করে কথোপকথনের ভেতর দিয়েই নাটক চলুক, কোনো অসুবিধে নেই, কিন্তু কেউ যদি এটা প্রয়োগ করে তাকে দোষ দেওয়া যায় না। আমি যে কথা বলছি, আমার তো ভীষণভাবে সারা শরীর দিয়ে কথা বলতে ইচ্ছে লাগে, এবং সেটা আমি দীর্ঘদিন বাউল আখড়ায় থেকে, বাউলদের সঙ্গে থেকে এইটা রপ্ত করেছি। এটা আমার ভেতরে এসে গেছে যে সারা শরীর দিয়ে কিছুকে গ্রহণ করা, এবং এই যে গ্রহণ করা, এইটা আসলে ভেতর থেকে গৃহীত হয়। আচ্ছা, এই যে গ্রহণ, এই যে বর্জন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। যারা আপনারা এখানে নাটকের মানুষ রয়েছেন, তারা একটু আমার সঙ্গে সহমত হবেন কিনা একটু লিখবেন। এখানে সরাসরি কথা হলে হয়তো অনেকটা যেতে পারত। সেটা হচ্ছে, দেখুন যে ছবি আঁকার ক্ষেত্র, আমি ছবি আঁকার ক্ষেত্রের সঙ্গে শ্রুতি নাটকের ক্ষেত্রটিকে একটু মেলাতে চাইছি বন্ধু। আমরা যখন খুব ছোটোবেলায় ছবি আঁকি, একটা গাছ ধরুন,
তখন আমরা কি চেষ্টা করি? অবিকল একটা গাছকে খাতার উপরে আঁকার চেষ্টা করি, একটা সিনারি, একটা ল্যান্ডস্কেপ। যখন একটা ল্যান্ডস্কেপ আগে আঁকা হতো, তখন একটা ল্যান্ডস্কেপের ফটো তুললে যা হতো, ঠিক চিত্রকরেরা মনে করতেন তিনি সফল হয়েছেন ওই ফটোগ্রাফির কাছাকাছি তিনি পৌঁছতে পেরেছেন কিনা রং আর তুলি নিয়ে। বন্ধুরা ভাবুন আমি কি বলছি। একটা ল্যান্ডস্কেপ, তার ছবি তোলা হলো, সেই ছবিটার তুললে যেরকম দেখতে লাগে, একসময় চিত্রকরেরা ঠিক ওই ফটোগ্রাফির কাছাকাছি ছবি এঁকে পৌঁছতে পারাকেই নিজেদের জীবনের সার্থকতা বলে মনে করতেন ছবি আঁকার ক্ষেত্রে। তাহলে এটাকে কি হলো? এটা হলো ইমপ্রেশনিস্ট। তারা ইমপ্রেশনকে নিজেদের ভেতরে গ্রহণ করেছেন। কিন্তু একটা সময় এলো যখন এইটা আর মানুষের মনে হলে তো বহুবার দেখেছি, তাহলে এটা আমি করবো কেন? এটা তো ফটোগ্রাফি করলেই হয়ে যায়, আমার করার প্রয়োজন কি? চিত্রকর হিসেবে আমি এর উপরে কি সংযোজন করছি? তখন ভ্যান গগ, পল গঙ্গা, এরা যে ছবি করলেন, পোস্ট ইমপ্রেশনিস্ট হিসেবে তারা বিবেচিত হলেন। তারা পাল্টে দিলেন। তারা ল্যান্ডস্কেপ করছেন, দেখে আমাদের কখনো মনে হচ্ছে না যে আমরা ল্যান্ডস্কেপ না দেখে অন্য কিছু দেখছি, কিন্তু সেই ল্যান্ডস্কেপ আদপেই ফটোগ্রাফিকে অনুসরণ করলো না। সেই ল্যান্ডস্কেপ শিল্পীর ধারণাকে অনুসরণ করলো, শিল্পীর ধারণাকে ফুটিয়ে তুলল। তাহলে এই যে পোস্ট ইমপ্রেশনিস্ট যারা চিত্রকর, তারা কি করলেন? তারা ছবির ভাষা তৈরি করলেন, ভাবনাকে বড় করলেন। তা নাটকের ক্ষেত্রে আমরা বলি যে দুটো তিনটি চরিত্র, ধরুন একটি ফেরিওয়ালার চরিত্র, কি একটি ডাক্তারের চরিত্র, কি একটি মাতালের চরিত্র, যেরকম বহু চরিত্র তো এসেছে। একজন অভিনেতা বা একজন অভিনেত্রী বাস্তবে তিনি যা দেখছেন, যতদূর তা দেখছেন একটি পুরোহিতের বা একটি মাতালের বা একটি সুদখোর বা একজন ব্যবসায়ীর চরিত্রের যে প্যাটার্ন, তাকে অবিকল অনুসরণ করার চেষ্টা করছেন। তাতে কি হলো? তাতে একটা আমরা ধরে নিচ্ছি, এক সময় পর্যন্ত শ্রুতি নাটকে ধরে নেওয়া হতো যে উনি কতদূর পর্যন্ত সেই চরিত্রের ভেতরে ঢুকতে পারলেন তার বাকশৈলী, তার পাঠ অভিনয় দিয়ে, সেটাই তার কৃতিত্ব, সেটাই তার শ্রেষ্ঠত্ব। অর্থাৎ তিনি ফেরিওয়ালাকে দেখছেন, ফেরিওয়ালার মতো হচ্ছেন, ফেরিওয়ালাকে নকল করছেন, ফেরিওয়ালা হয়ে যাচ্ছেন। আমি এটাকে শ্রদ্ধা করি বন্ধু, কিন্তু এটা তো সেই ফটোগ্রাফির মতো হয়ে গেল। আমরা যে ফেরিওয়ালা দেখছি এটাও তো সেই। তাহলে তিনি তার মেধার, তার নিজের ভাষার, অভিনয়ের ভাষাটা কোথায়? এটা তো ফেরিওয়ালার ভাষা বললাম। বা একটা পুরোহিত, একজন পুরোহিত যেভাবে কথা বলেন, একজন সাধু সন্ন্যাসী যেভাবে কথা বলেন, আমি যখন সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করতে এলাম, পাঠ অভিনয়, তাহলে আমি তো সন্ন্যাসীর ভাষাটা বহন করছি। তাহলে আমি যে মানুষ, আমি একজন যে অভিনেতা, তাহলে আমার নিজস্বতা, আমার নিজস্ব ভাষাটা কোথায় প্রয়োগ হবে? এই যে জায়গাটা থেকে চিত্রকরেরা, ভ্যান গগ, পল গঙ্গা, এরা কি করেছিলেন? নিজের ভাষা তৈরি করলেন, ছবির বিমূর্তায়ন করলেন। আকাশের রং পাল্টে গেল। ঘাস মানেই সবুজ এমন কথা আর থাকলো না। আকাশ মানে নীল, সেই কথা সর্বতোভাবে গ্রাহ্য হয়ে যাবে হলো না। তারা ভাষা তৈরি করলেন, ভাবনার ভাষা। প্রকৃতিকে নিজের মতো করে ভাবলেন এবং আমাদের ভাবালেন। আমি তো ভ্যান গগের ছবির মানে কি বলবো, যেখানেই যাই মানে কোনো সুযোগ পেলেই ভ্যান গগের ছবি দেখি। বন্ধু, আমার সৌভাগ্য যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিউজিয়াম প্যারিসে আছে, লুভর মিউজিয়ামটি দীর্ঘ সময় ধরে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে আমি ইমপ্রেশনিস্ট এবং পোস্ট ইমপ্রেশনিস্ট দুজনদেরই ছবি দেখেছি। আমি লিওনার্দো দা ভিনসিকে সরাসরি দেখেছি, মোনালিসা সরাসরি দেখে এসেছি আমি প্যারিসে লুভর মিউজিয়াম। এবং আমি একই সঙ্গে পোস্ট ইমপ্রেশনিস্ট ছবি চিত্রকরেরা পরে যারা এলেন, যারা এইভাবে ভাবছেন, তাদের ছবিও দেখেছি। ভয়ানকভাবে আমার আকর্ষণ করেছে তাদের, যে আমি কিভাবে আমার ভাবনাটাকে ফোটাবো। তাই আমার নিজের যে ভার্সন, আমার নিজের যে ভাষা,
আমার অভিনয়ের যে নিজস্ব একটা ছন্দ কথা আছে সেইটা তো প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যে বলি যে অবিকল ওই রকম করো, অবিকল ওই রকম করো অভিনয় করে, এটাই কি আমাদের মহত্ব? এটাই কি আমাদের শেষ পথ? এটাই কি শ্রেষ্ঠত্ব? নাকি আমরা তার সঙ্গে একটু আরোপ করব কিছু, যা হয়তো সেভাবে বলা যায় না, আমরা পুরোহিতের কাছে সেভাবে শুনি না, বা একজন ব্যবসায়ী বা ফেরিওয়ালা ঠিক সেরকম বলছেন না, কিন্তু আমি এমনভাবে বলছি যাতে আমার বুঝতে অসুবিধে না হচ্ছে শ্রোতা হয়ে যে তিনি ফেরিওয়ালা নন, কিন্তু এ তো আশ্চর্য ফেরিওয়ালা, এরম বলে, এ তো আশ্চর্য ব্যবসায়ী বা পুরোহিত বা রাজা। এই সংযোজনটা, এই আরোপিত অধ্যায়টি, এই আরোপিত বিষয়টি অভিনয়ের ক্ষেত্রে, প্রযোজনার ক্ষেত্রে ব্যবহার করা যায় কি না, একটু যারা আপনারা রয়েছেন নাটকের বন্ধু একটু ভাবুন। সহমত হতেও পারেন, নাও পারেন। আমি ভাবছি যে এটাকে অতিক্রম করা, অবিকল একটি চরিত্রকে অনুসরণ এবং অনুকরণকে অবলম্বন করে তার সঙ্গে নিজের যে অভিনয় শৈলী তাকে আরেকটু প্রয়োগ করা, আরেকটু বিচ্যুতি ঘটানো প্রয়োজনে। কালিদাস যেভাবে নাটক করেন, আমরা যত বন্য ছোটরা যেভাবে এই প্রযোজনা তাদের করেছে, তাদের ভেতরে আমি কিন্তু এই ভাবটি দেখতে পেয়েছি, নিশ্চিতভাবে দেখতে পেয়েছি। যেদিন মুকুরের লাইভে তোমরা বসেছিলে, তোমাদের আলোকসজ্জা, এই যে আলো আঁধারি তোমরা করেছো, ভীষণ ভালো লেগেছে। নতুন ধারণা এসেছে, নতুন ধারণা। আমাদের এই যে 80-র দশক থেকে যদি শ্রুতি নাটকের জন্ম ধরে নিই, তাহলে প্রায় ধরুন 40 বছরের মধ্যে বন্ধু বাংলা কবিতায় অনেকগুলি আন্দোলন হয়ে গেছে। বাংলা কবিতা ভীষণভাবে পাল্টে গেছে, বাংলা মঞ্চ নাটক ভীষণভাবে পাল্টে গেছে, বাংলা সিনেমা ভীষণভাবে পাল্টে গেছে, কিন্তু বাংলা শ্রুতি নাটক ভীষণভাবে কি পাল্টেছে? আজও কি সেই 30 বছর, 20 বছর, 40 বছর আগের সেই অনুসরণ আমরা করছি না? আমরা নিশ্চয়ই অনুসরণ করব, কোনো অসুবিধে নেই, কিন্তু সমকালের ভাষাটা কোথায়? আমি নাট্যকার হয়ে যেটুকু লিখি, আমার যতই অক্ষমতা থাকুক বন্ধু, আমি আমার সময়কে তো এক্সপ্লোর করব, আমার সময়কে তো আমি বার করে আনব। আমি ইতিবাচক নাটক লিখি, আমি কখনো নেতিবাচক নাটক লিখতে পারবো না, কারণ আমি মনে করি যা হচ্ছে, আমি যা দেখছি তা লেখা আমার কাজ নয়, যা হলে সমাজটা ভালো হয় সেইটা লেখা আমার কাজ। এইভাবে আমি ভেবেছি। ফলে কোনো জায়গায় আমি ধারণা যে দিতে চাই, আমি ধারণার দাসত্ব করিনি, আমি ভক্ত হয়ে উঠেছি, তাই আমি স্বাধীন। আমার একটি নাটকের উদাহরণ দিই এখানে, যেহেতু এই নাটকটার কথা বলবো, একলব্য এই নাটকটি করেছে, অঞ্জনা, তপতি এবং কালিদাস এবং আরও বন্ধুরা রয়েছেন আপনারা। সোনালী গোধূলিতে আমি 2-3টে বিষয় দেখাতে চেয়েছি। আমাদের দেশে, আমাদের এই বাংলায় খালি বলা হয়েছে যে এই বৃদ্ধাশ্রম মানেই হচ্ছে খুব খারাপ, এবং যারা পাঠিয়ে দেয় তারা তো খারাপ, যারা গেলেন তাদের দুরবস্থার অন্ত থাকে না। আমি এখানে বন্ধু যারা নাটকটি করেন, যারা শোনেন এবং যারা শোনেননি, অনুগ্রহ করে যদি সুযোগ পান একটু শুনবেন। আমি দেখাতে চেয়েছি যে জোর করে কাউকে পাঠিয়ে দিলে নিশ্চয়ই সেটা খারাপ, সেটা নাটকে আছে, কিন্তু এমন বৃদ্ধাশ্রমও আছে যেখানে মনে হয় যে আমরা একসঙ্গে সবাই মিলে থাকতে পারলে বড্ড আনন্দে কাটাতে পারতাম আমাদের এই বয়সটা। আমরা বৃক্ষরোপণ করতে পারি, আমরা চিঠি লিখতে পারি, আমরা একে অপরকে অভিবাদন করতে পারি, আমরা চোখের দিকে তাকিয়ে থাকতে পারি, আমরা ভালোবাসতে পারি। এবং সেইখানে আমি দেখিয়েছি স্পিরিচুয়াল ম্যারেজ। দুটি মানুষ, তারা সংসারী ছিলেন, অবসরের পর তারা বৃদ্ধাশ্রমে এসছেন স্ব ইচ্ছায়,
তার বান্ধবীকে নিয়ে এসছেন বা বান্ধবী তার বন্ধুকে নিয়ে এসছেন, এবং বিবাহের আগে তারা, যেহেতু সেই সময় তাদের উপযুক্ত সময় ছিল না একে অপরকে গ্রহণ করার বিবাহ সূত্রে, তারা স্পিরিচুয়াল ম্যারেজ করেছেন। এখন আমি কখনো এইটা ভাবতে চাইনি যে এটা সমাজে ঘটে কিনা, এটা সমাজে সত্য কিনা, এটা সমাজে বৈধ কিনা, আমি এটা দেখতে চাইনি। আমি এটা দেখতে চেয়েছি এবং দেখাতে চেয়েছি যে এই বিষয়টি যদি নাটকের ভেতর আনা যায়, যারা নাটকটি করবেন এবং যারা শুনবেন তারা একটি নতুন ধারণা দিতে পারবেন। শ্রোতা সহমত করতেও পারেন, সহমত পোষণ নাও করতে পারে, কিন্তু এইভাবে দেখা, বৃহত্তর ভালোর দিকে দেখা, এইটা আমার কাছে খুব অভিনব লেগেছিল। অর্থাৎ আমি এইভাবেই বলতে চাইছি যে কখন আমি দাসত্ব করতে চাইনি, ভক্ত হতে চেয়েছি। আচ্ছা, একটু পড়ি। অসীম দা, অসাধারণ মানুষ লিখছেন, একদম ঠিক কথা, বচনের সঙ্গে সম্পর্ক। বলাকাদি ভালো ব্যাখ্যা দিলেন দাদা। চৈতালি লিখছে, আচ্ছা, ইতি ভক্ত হলে ভয় থাকে না। হ্যাঁ, সত্যি। আচ্ছা বন্ধুরা, আচ্ছা, অদিতি এসছে, খুব ভালো লাগছে। অদিতি আমার নাটক করে, অনেক নাটক করেছে। তপতি মিত্র, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আমারও খুব ভালো লাগছে এইখানে আসতে পেরে আপনাদের এইখানে। অঞ্জনা, আপনার প্রশংসা আমাদের প্রাপ্তি, প্রশংসা করতেই হবে। যে মানুষ তোমাদের নাটক শুনবে সে মানুষই তোমাদের প্রশংসা করবে, তোমরা সেটা অর্জন করেছো, এটা আমি বাড়িয়ে কিছু বলছি না। চিত্রিতা, আত্মস্থ হওয়া, ওকে। দেবাশিস নন্দী নবদ্বীপ থেকে রয়েছে, দেবাশিস সঙ্গে আছি। ধনঞ্জয়দা, আচ্ছা। কল্যাণবাবু রয়েছেন, খড়ির গণ্ডি মুছে ফেলার পরামর্শে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এটা মনে করি। কালিদাস, কতটা গভীরভাবে নাটকগুলি আপনি শুনেছেন, অদ্ভুত লাগছে। সত্যি শুনেছি, আমি যখন শুনি এবং খুব মন দিয়ে শুনি, এবং তোমরা শুনিয়ে নাও, তোমাদের সেই কৌশল আছে, সেই পাঠ অভিনয়ের কৃতিত্ব আছে বলতেই হবে। সুদীপ্তা সেনগুপ্ত, কথাশ্রুতির আমার অত্যন্ত ভালো বন্ধু, খুব ভালো অভিনয় করেন তিনি, শুনছেন। পারভিন শুনছেন, তারপরে শ্রাবন্তী শুনছে। শ্রাবন্তী আমাদের কথার বাড়ির সঙ্গে যুক্ত। চৈতালি তো আছেই। সুমিতা, বেশ। আচ্ছা, কল্যাণবাবু বলছেন ধনঞ্জয় ঘোষালকে আমন্ত্রণের জন্য অভিনন্দন একলব্যকে। ইতি শুনছে। আশিসবাবু আছেন, বেশ। বলাকাদি রয়েছেন, শুনছি। পম্পি ব্যানার্জি, খুব গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে শিখলাম। সোনালী গধূলি করেছি। আচ্ছা, বলাকাদি, খুব ভালো নাটক, নতুন ভাবনার। সেলিম, সব কথা ভালো লাগছে, কিন্তু আমরা জানি যে কবি বা সাহিত্যিকরা হলেন সত্যদ্রষ্টা। তারা যদি সত্যিই তাদের দাসত্ব থেকে বেরোতে পারেন তাহলে বিশ্ব সাহিত্য চোখ খুলে যাবে, আমার মনে হয় তাই। সেলিম, সহমত পোষণ করছি। পম্পি, অশেষ ধন্যবাদ দাদা। আমি কিছু পড়লাম আপনাদের কথা, আমার ভালো লাগলো যে আমি যেভাবে ভাবতে চাইছি বন্ধু, আপনারা সেভাবে ভাবুন, অন্তত একটু ভাবুন যে আমরা কোন দিকে যাব। আমরা কি শুধু নকল করে যাব, নিজেরা কিছু বলবো? শর্মিষ্ঠা দাস, আপনাকে শুনতে পেয়ে আমরা ধন্য। পম্পি, অশেষ ধন্যবাদ দাদা। বেশ, আচ্ছা, এইবার আরেকটা দিকে আমি যাই, যে দেখুন, এই যে আমি বেরোনোর কথা বলছি, বেরোনোর বিষয়ে অনেকে আমাকে সমর্থন করলেন। আপনারা বেরিয়ে যাবার ক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখুন কিভাবে হয় বন্ধু। আজকে মানে আড্ডার মেজাজে আমরা একটু কথা বিনিময় করছি। যে দেখুন, প্রসেনিয়াম থিয়েটার থেকে, স্টেজ থেকে বাংলা নাটককে বার করে আনলেন বাদলবাবু বার করলেন। কি হলো? থার্ড থিয়েটার তিনি কেন করলেন? প্রশ্ন উঠল যে আমরা কি প্রসেনিয়ামে, আমি ধরে নিচ্ছি যে প্রসেনিয়াম শব্দের অর্থ মানে আমাদের সবার জানা, যে আমরা কি সেই জায়গায় পৌঁছে গেছি যে আমাদের এবার বদল দরকার? আমরা পৌঁছেছি কিনা বড় কথা নয়, কিন্তু নাটক তো মানুষের জন্য। তিনি করলেন কি থার্ড থিয়েটার, বা
পথনাটক, মঞ্চের বাইরে মানুষের সঙ্গে, শ্রোতার সঙ্গে বিভাজন থাকলো না, দর্শকের সঙ্গে রেখা দূরত্ব মুছে গেল। থার্ড থিয়েটার কেন? এটা আপনারা সবাই জানেন, আমার বলার কিছু নেই, তবু বলি যে থার্ড ওয়ার্ল্ড মানে কি বুঝি আমরা? যে স্বল্প বিত্তের বিশ্ব, নিম্নবিত্তের বিশ্ব। তো থার্ড থিয়েটার মানে হচ্ছে স্বল্প পুঁজির, অনেক আড়ম্বর, অনেক কিছু সেটিং, লাইট মাইক দরকার নেই। আড়ম্বরকে বর্জন করে প্রসেনিয়াম থেকে বেরিয়ে এসে নামা হলো, নতুন ধারা তৈরি হলো। এই নতুন যে ধারা, এই যে ধারা তৈরি হচ্ছে, এই ধারা কি শ্রুতি নাটকে তৈরি হওয়া উচিত নয় বন্ধু? সমকালে গৃহীত হোক না হোক, আলোচিত হোক, সমালোচিত হোক, যাই হোক না কেন, শ্রুতি নাট্য আন্দোলন, নতুন শ্রুতি নাট্য ধারা এই 40 বছরে, বিগত 30 বছরে আমরা কোথায় দেখতে পাচ্ছি? একলব্য, মুকুর, কথাশ্রুতি, স্বরসংলাপ, এরকম যারা আরও প্রচুর দল আছে, তারা যদি এগুলোকে ভাবে নিয়ে আসে একটু একটু করে, তাদের মতো করে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে মঞ্চকে আমরা ব্যবহার করছি, পাঠ অভিনয় আমরা করছি, এবং আমরা একটা নতুন জায়গায়, নতুন স্পেস, নতুন সময়, নতুন ধারা, নতুন প্রযোজনার দিকে এগোচ্ছি। কীভাবে এগোবো, কীভাবে যেতে পারি, আমি তার কয়েকটি দিক আপনাদের আমি এখানে বললাম। এবারে যেটা বলি, দেখুন, থার্ড থিয়েটার থাকছে, আমরা কি মঞ্চ ছাড়া শ্রুতি নাটক করি? আমার মনে হয় শ্রুতি নাটককেও এখন নামিয়ে আনতে হবে। মঞ্চের অপেক্ষায় থাকলে আর চলবে না বন্ধু। যদি আপনি শ্রুতি নাটকে মনে করেন যে আপনার সমাজের প্রতি কিছু বলার আছে, যে বিষয়কে আপনি গ্রহণ করেছেন সেই বিষয় যদি ইতিবাচক হয়, তাহলে নিশ্চয়ই করা যায়। আজকে আমরা যত বন্য একলব্য যে ছোটদের নিয়ে যে নাটকটি করে, সেটা সম্পূর্ণভাবে এনভায়রনমেন্টের ওপরে তৈরি, প্রকৃতির ওপরে তৈরি, এবং আমি বলতে পারি একটা ইকো ড্রামা। ইকোলজি থেকে ইকো কথাটা এসেছে। ইকোলজি অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে প্রকৃতির এবং বৃহত্তর জড় ও জীবের যে সমন্বয়, সেটা একটা ইকোলজি। আমরা যত বন্যে ছোটরা যেটা করেছে সেটা তো মানুষকে শোনাতে হবে। পাড়ার মঞ্চ দরকার নেই, মোড়ের মাথায় দাঁড়িয়ে এটা হতে পারে। আচ্ছা, অঞ্জনা কি বলছে দেখি? সোনালী গোধূলি নাটকটি উপস্থাপনা করে আমরা অনেকগুলি, আচ্ছা সোনালী গোধূলির পুরস্কার, বাহ, ভালো লাগলো। তো এই যে এত বড় একটা স্পেসকে তারা তুলে ধরছে, ভগীরথ বাবুর নাটক, এটা সুন্দর নির্বাচন একলব্যের, বাচ্চাদের দিয়ে তারা করাচ্ছে, প্রকৃতির সচেতনতার কথা সেই নাটকের ভেতর দিয়ে ফুটে উঠছে। তাহলে এটা শুধু মঞ্চ কেন? যেখানে হবে সেখানেই, এরা যেখানে নাটক করবে সেটাই মঞ্চ হয়ে যাবে, আলাদা করে মঞ্চের দরকার লাগবে না। কালিদাস, তুমি শুনছো আমি যে কথাটা বলছি, এই বাচ্চাগুলো যেখানে এই নাটকটি করবে সেটাই মঞ্চ হয়ে যাবে। আমি মনে করি এই নাটকের ভেতর সেই গতি রয়েছে, সেই বিষয় রয়েছে, সেই ভাবনা রয়েছে, সেই সচেতনতা রয়েছে। এইটা থাকাটা খুব দরকার। এই আস্তে আস্তে এই চেঞ্জগুলো আসছে, আস্তে আস্তে এই ভাবনাগুলো তৈরি হচ্ছে। এবার আরেকটি কথা বলি, যারা উপস্থাপনা করেন তাদের দিক থেকে বলবো, যেহেতু আমি নাটক লিখি, আমার নাটক বহু মানুষ করেন, অনেকে করেনও না, তাতে দেখেছি যে অনেকে বলতে চান যে এটা দর্শকে নেবে না, আর একটু ভেঙে বললে বোঝায় যে এটা খাবে না, এরকম কথা আমি শুনি। বন্ধু, বিশ্বাস করুন, এই খাবে না, নেবে না, এই কথাগুলি আমি মন থেকে এবং কান থেকে গ্রহণ করতে সক্ষম নই। কারণ শ্রোতা হচ্ছে আমার ঈশ্বর। শ্রোতা মানে সমুদ্র, শ্রোতা মানে ঢেউ, শ্রোতা মানে একটা বড় জায়গা। আমি কেন ভাববো যে আমি তার হর্তাকর্তা, বিধাতা, তিনি কি ভাববেন, তিনি কি পড়বেন, তিনি কি কতদূর তার মেধা আমি জেনে বসে রয়েছি? এই নাটক নেবে না, এই নাটক চলে না, ও নাটক খাবে না।
আমরা অনেক সময় অনেককে দেখেছি। আমার একটি ছোট্ট অভিজ্ঞতা বলি এখানে। তুলে নাও তোমার পতাকা বলে আমার একটি শ্রুতি নাটক আছে, বড় শ্রুতি নাটক, দৃশ্য শ্রাব্য হয় এটা। সেটার বিষয়টা একটু বলি বন্ধু, আপনাদের সবার জানা, তবু বলি যে 1942 সালে পোল্যান্ডে পোলিশ ভাষায় ডাকঘর নাটক হয়েছিল। কেন হয়েছিল ডাকঘর নাটক পোলিশ ভাষায়? কারণ সেখানে ডক্টর কোরচক বলে একজন জার্মান, তিনি একটি অনাথ আশ্রম বানিয়েছিলেন এবং ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, হিটলারের আবির্ভাব হয়েছে, সেখানে জার্মানির অনিষ্টের মূলে ইহুদিরা দায়ী। এই কারণের জন্য ইহুদি নিধন যজ্ঞ শুরু হচ্ছে জার্মানিতে, পোল্যান্ডে। তো ওই যে বাড়ি, ওই যে ভদ্রলোক ডক্টর কোরচক তৈরি করলেন, সেখানকার শিশুদের বলা হলো যে এদের কনসেন্ট্রেশন ক্যাম্পে মানে এদের নিয়ে চলে যাওয়া হবে। তো উনি তখন ভাবছেন এরা তো জানে না মৃত্যু কি, এদেরকে আমি কি বলবো, কি বোঝাবো। তখন তিনি ঠিক করলেন যে পোলিশ ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক হবে। এই ডাকঘর নাটক কেন হবে, তার যে ইতিহাস, সেই ইতিহাসটাই হচ্ছে আমার নাটকের বিষয়। ডাকঘর নাটক পোলিশ ভাষায় হওয়ার পরে বেঁচে গিয়েছিল সুধার চরিত্রে যে অভিনয় করেছিল যে ছোট মেয়েটি, তার নাম রেবেকা রথচাইল্ড, সে বেঁচে ফিরেছিল। তারও ইতিহাস আছে কি করে সে বেঁচে ফিরল ওই নাৎসিদের হাত থেকে। বাকিদের পাঠিয়ে দেওয়া হলো। অমলের চরিত্রে যে অভিনয় করেছিল আব্রাসা অ্যাপেলম্যান, সে বাকিরা ধরা পড়ে যাবার ভয়ে নিজেই খানিকটা মৃত্যুর দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলে গেল। তো এই যে ইতিহাস নিয়ে এবং বর্তমান সময়টাকে তার সঙ্গে সংযোজন করে তুলে নাও তোমার পতাকা, প্রায় 8টা চরিত্রের আমি যখন শ্রুতি নাটকটি লিখলাম, তো তখন এইটা করার ক্ষেত্রে অনেকে আমাকে বললেন, আয়োজকরাও বললেন আমাদের সেখানে করার কথা, যে না, এইটা আমাদের এখানকার শ্রোতারা মনে হয় নেবে না, এই নাটক চলবে না, এ বোর লাগবে, শুনবে না। বন্ধু বিশ্বাস করুন, আমি এই কথা বলতে পারি, কারণ আমি সেই মানুষ যে এই নাটক লিখেছি এবং যখন নির্মাণ হচ্ছে আমি তার সঙ্গে যুক্ত। আমি জোর করে বলেছি আমি এটা পরীক্ষায় বসতে চাই, আপনারা পরীক্ষায় বসুন। আপনারা কি করে ভাবছেন আগে থাকতে যে শ্রোতা বা দর্শক এটা নেবে না, তারা বুঝবে না, বোর লাগবে? কেন হবে? এটা ছিল কাঁথির অনুষ্ঠান ছিল একটা। তা যাওয়া হলো, সবাই প্রস্তুতি নিলেন, কিন্তু সবার ভেতরে ধারণা যেহেতু কাঁথি কলকাতা নয়, কাঁথি মানুষ বুঝবে না। কি বলবো, আমি অভিনয় করিনি, আমি করেছিলাম সেখানে একটি ছোট্ট চরিত্রে, সূত্রধারের ভূমিকায়। হয়ে যাওয়ার পর, সমাপ্ত হবার পর, সেই প্রেক্ষাগৃহে যতজন মানুষ ছিলেন প্রত্যেকে আমার সঙ্গে কথা বলেছেন। প্রত্যেকে বলেছেন আমরা এই রকম জিনিস প্রত্যাশা করি, পাই কোথায়? পাই না তো। এই যে এত বড় একটা ইতিহাস, 1942 পোল্যান্ডে ডাকঘর হচ্ছে, 1912 সালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কেন হচ্ছে, তার ইতিহাস আপনি যেভাবে এখানে ধরেছেন, আমরা এই রকম নাটক আরও চাই। অথচ ধারণা কি ছিল? আয়োজক যিনি ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি কি বললেন, আমার ছেলেমেয়েরা, তাদের গার্জেনরা, অভিভাবকরা এইসব নেবে না, হবে না। মনে হচ্ছে আমি জোর করে করেছি বন্ধু, এবং তারপরে তারা দেখে স্তম্ভিত যে আমি যা ভেবেছিলাম যে তারা নিশ্চয়ই নিতে পারেন। কারণ এরকম একটি বিষয় আপনারা যারা শুনছেন, আপনাদের যদি আগ্রহ লাগে, আপনারা যদি এটা করেন, তাহলে যিনি শুনবেন আপনাদের গুণে আপনাদের গ্রহণ করবেই। সেখান থেকে ফেরার পর এই একই নাটক আবার যখন শ্রীরামপুরে যাওয়া হলো, একই কথা, নেবে না, হবে না হয়তো, এইরকম। আবার সেই আমার পরীক্ষা। নাটক হলো এবং শ্রীরামপুরের মতো জায়গায় যারা সেদিন উপস্থিত ছিলেন প্রত্যেকে বললেন যে আমরা অনেক দিন বাদে একটা আশ্চর্য নাটক শুনলাম। এটা আমার লেখা বলে বলছি না, আমার লেখাটা এখানে বিষয় নয়, কারণ এটা ইতিহাস অবলম্বনে আমি কাজটা করেছি এবং খুব সাহায্য হয়েছিল। নারায়ণ সান্যালের একটি বই আছে, আর জার্মানির বার্লিন শহরটি তার আগে আমার ঘুরে দেখা,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বার্লিন ওয়াল, এখন ইউনাইটেড, সেগুলো আমি নিজে চোখে দেখে এসেছিলাম। ফলে আমার ভেতরে যেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, এটা তারই একটা ফল। কিন্তু এইটা তো আমি নিজেকে তো নিয়ে গেছি যে মানুষ নেবে না কেন, কোন জায়গাটা আমার ঘাটতি, সেটা মঞ্চে প্রয়োগ করে আমি দেখতে চাই, প্রয়োগের আগে নয়। এইটা আপনাদের সঙ্গে একটু বললাম যে নাটক নির্বাচন করার ক্ষেত্রে ভাবা দরকার এইটাই যে যারা শ্রোতা রয়েছেন, শ্রোতারা আমি মনে করি আমার থেকে অনেক বেশি তারা বোঝেন, শিক্ষিত, অনেক শ্রদ্ধেয় মানুষ। আমি যা ভাবি না হয়তো শ্রোতারা সেটাই ভেবে বসেন। আমি এরকম বহু জায়গায় আমার নাটক হবার পর আমি এরকম বহু উপমা বা উদাহরণ পেয়েছি। এই আমার মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো হতে যাচ্ছে। আজকে খুব বেশি বিশদ আলোচনায় যাব না, আমার এই নাটকগুলোর কয়েকটি নাটক সম্পর্কে বললাম। এবারে বলি বন্ধু, যে এই যে ভেঙে যাওয়ার প্রসঙ্গ বলছিলাম, যে যেখানে ভাঙন সেখানে নতুন কিছু এসে পড়েছে। এইটা বলছিলাম আমার একটি নাটক জেগে থাকার স্বপ্ন থেকে। আমি যখন দ্বিতীয় দফায় নাটক লিখতে এলাম, তখন জেগে থাকার স্বপ্ন মানে আমি এইটা এইভাবে বুঝতে চেয়েছি যে যা আমাদের জাগিয়ে রাখে সেটা আসলে স্বপ্ন, এবং সেই স্বপ্ন আমরা দেখতে চাই। সেই জেগে থাকার স্বপ্ন, তাতে এক ফেরিওয়ালা একটি ঘটনা ঘটাচ্ছেন, একটি বাড়িতে গেছেন, এবং এই বাড়িতে গিয়ে তিনি যা বলছেন, তিনি যা ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যাটা আশ্চর্য রকমভাবে যখন মঞ্চে পরিবেশিত হলো, এবং হওয়ার আগে এই নাটকটি কেউ নিতে চায়নি। প্রথম মতিলাল সেন করেছিলেন, তিনি নিয়েছিলেন, এবং আশ্চর্য সাড়া পড়ে। বঙ্গদেশের এই নাটক সেদিন যারা শুনেছিলেন, এবং এখনো হলে বহু মানুষ এই নাটকটি করেন, বহু মানুষ করেন, বহু দল করেন, প্রত্যেকে ভাবেন যে এইভাবে ভাবা কি যায় না। একটি উদাহরণ দিই, নাটকের ভেতরে সেই ফেরিওয়ালা শেষে গিয়ে বলছে, সে সমাজতত্ত্বের একজন গবেষক, সে বলছে যে ধরুন আমরা যে কোনো বাক্য শেষ করি একটি মাত্র ডট দিয়ে, ফুল স্টপ, বাক্য থেমে যায়। 3টে ডট পরপর বসালে কি হয়? অসীম, বাক্য এন্ডলেস, বাক্য শেষ হলো না। অর্থাৎ একটি ডট শেষ, 3টি ডট মানে পুরো উল্টে গেল মানেটা, অর্থাৎ অনন্ত, অসীম হয়ে গেল। এই যে ভাবনা, একটি ডট মানে আমি, অনেকগুলি ডট, 3টি ডট মানে হচ্ছে আমরা। এই আমি থেকে আমরাই উত্তরণ। নাটক, শ্রুতি নাটক আমি থেকে আমরাই উত্তরণ করে। আমি থেকে আমরাই উত্তরণ করতে সক্ষম বলে আজকে একলব্য কালিদাসকে কেন্দ্র করে 47 জনের একটি পরিবারে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে বৃদ্ধি, এই বৃদ্ধি নাটক করতে পারে, এই বৃদ্ধি আমাদের ভাবনা করতে পারে। সেই ফেরিওয়ালা বলছে যে দেখুন আমাদের ঈগলের মতো হতে হবে। কেন ঈগলের মতো হতে হবে? ঈগলের, অন্যান্য পাখির সঙ্গে ঈগলের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য এটাই যে মেঘ করেছে, সেই মেঘে বৃষ্টি হবে। সমস্ত পাখি ওই কালো মেঘ দেখে বাসায় ফিরে আসে, নীড়ে ফিরে আসে বৃষ্টির ভয়ে। ঈগল কি করে? বাসায় না ফিরে ওই কালো মেঘটার উপরে উঠে যায়, উপরে উঠে সে বৃষ্টি হওয়া দেখে। ঈগলের সঙ্গে বাকি পাখিদের চরিত্রগত, ধর্মগত তফাৎ এখানে। অর্থাৎ একটা কালো দিক, একটা সমস্যা, আমি কি ভেতরে চলে আসব, নাকি আমি সেটাকে পেরিয়ে যাব? ঈগলের মতো সেই মেঘের উপরে উঠে বৃষ্টি হওয়া দেখব। এই যে ভাবনা, এই ভাবনাগুলো আমাদের ভাবায়, এবং এই ভাবনাটা শ্রোতার সঙ্গে যদি আমরা ভাগ করে নিতে না পারি, তাহলে কি নাটক করব আমরা? শুধু বিনোদন, শুধু হাততালির প্রত্যাশা, শুধু হাসি? না বন্ধু,
সেই নাটক তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটক, কিন্তু তার থেকেও অন্য আর একটা দিক আছে, মানুষকে ভাবানোর নাটক, মানুষকে ভাবতে একটু সাহায্য করার নাটক। আমি ঠিক সেই জায়গাটাতেই আমার নাটককে নিয়ে যেতে চাই। আবার একটু পড়ি যারা লিখেছেন। নড়তেও চোখ সরাতে পারলাম না, কল্যাণবাবু লিখছেন। কালিদাস, আচ্ছা। তৃষিতা এসছে, তৃষিতার আজকে লাইভ ছিল। হ্যাঁ তৃষিতা, তুমি এসছো, খুব ভালো লাগছে। ঈশান এসছে, আচ্ছা। চিত্রিতা, তুলে নাও অভূতপূর্ব রচনা। অঞ্জনা, সময় নিয়ে ভাববেন না দাদা, আলোচনা চলুক দাদা, ভীষণ ভালো লাগছে। বেশ বেশ, একটুখানি শেষের দিকেই চলে এসছি। একটি গল্প বলি আপনাদের, বুঝলেন? গল্পটি হচ্ছে যে আমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভারত সংস্কৃতি বলে একটি বই আছে। সেই বই থেকে যদি সেই একটি অংশকে নেওয়া যায়, এরকম হতে পারে যে, ধরুন আমি এটা বলছি কেন, বুঝতে পারবেন বলাটা শেষ হলে। সেটা হচ্ছে, আমরা মহান গায়ক তানসেনের কথা শুনেছি তো। তানসেন, সম্রাট আকবরের রাজসভা তিনি অলঙ্কৃত করতেন। তাই তানসেন গান করতেন, সবাই আমরা জানি, মানে তিনি একজন ভুবন বিখ্যাত মানুষ। তা এটা যদি একটু গল্পের সেই ঘটনাটাকে আমি একটু গল্প করে বলি, তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে, তত্ত্ব থেকে বেরিয়ে এসে। ঘটনা হচ্ছে যে, সেই তানসেনকে আকবর একদিন বলছেন যে, তানসেন, তোমার মতো গায়ক এই ভূভারতে আর কেউ নেই। আমি রাজা হিসেবে খুব খুব খুশি তানসেন, তুমি রয়েছো, অলঙ্কৃত করছো। তানসেন বললেন যে, মহারাজ একটু দাঁড়ান, আপনি কি করে জানলেন যে আমার মতো গায়ক আর ভূভারতে কেউ নেই? আপনি জানলেন কি করে? রাজা বললেন যে, যদি কেউ থাকে তাহলে তাকে বলো আমার রাজসভায় এসে গান করবে, আমার ভালো লাগলে তো কোনো অসুবিধে নেই। তানসেন বলছেন, মহারাজ একজন আছেন। কি নাম তার? আমি জানি না। না মহারাজ, আপনি তো তাকে চেনেন না। তিনি আমার গুরুদেব, তার নাম হরিদাস স্বামী, বৃন্দাবনে থাকেন। আচ্ছা, বৃন্দাবনে থাকেন? হ্যাঁ বৃন্দাবনে থাকেন। তাকে বললে হয় না তানসেন, তিনি এসে আমার রাজসভায় গান করে যাবেন? না মহারাজ, মনে হয় তিনি আসবেন না। হরিদাস স্বামীর কাছে যখন খবর গেল, মহারাজ সম্রাট আকবর তার গান শুনতে চান, তিনি বললেন, না আমি যেতে পারবো না, সম্রাটকে জানিয়ে দাও আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তা আকবর এমন সুন্দর সম্রাট, এত ভালো মানুষ বন্ধু, তিনি বললেন যে, তানসেন, ওনার আসার দরকার নেই, আমিই বরং ওনার গান শুনতে যাব, চলো আমাকে সঙ্গে নিয়ে চলো। উনি কেন আসবেন? আমি কি যেতে পারি না? রাজা বললেন, হ্যাঁ মহারাজ আপনি যেতে পারেন, আপনি যাবেন, চলুন তাহলে। বলে তানসেন সম্রাট আকবর হরিদাস স্বামীর কুটিরে গিয়ে, আখড়ায় গিয়ে উপস্থিত হলেন। আকবর বললেন যে, আপনি একটু গান শোনাবেন? হরিদাস স্বামী বললেন, না আপনি কথা বলুন, কিন্তু গান শোনাতে পারবো না, এরমভাবে হবে না, গান হবে না। এখন তানসেন একটু লজ্জিত হয়ে গেছেন, সম্রাট এসছেন, একটু গান শোনার প্রত্যাশাতেই তো এসছেন, ভালো লাগতো। তো তখন তানসেন নিজে একটি গান করলেন এবং ভুল গাইলেন। সেটাকে শোধরানোর জন্য তার গুরুদেব হরিদাস স্বামী গান ধরলেন। হরিদাস স্বামী যখন গান ধরলেন, সম্রাট আকবর তখন মূর্ছা যান গান শুনে। যখন প্রকৃতস্থ হলেন, তখন আকবর বলছেন যে, তানসেন তুমি অসাধারণ গাও, কিন্তু তানসেন তুমি কেন হরিদাস স্বামী মানে তোমার গুরুদেবের মতো গাইতে পারো না? তানসেন উত্তর দিচ্ছেন, মহারাজ আমি গাই পার্থিব সম্রাট আপনার দরবারে, আর আমার গুরুদেব হরিদাস স্বামী ইনি গান পরমেশ্বরের দরবারে, দুটো গান কি সমান হয়? কি চমৎকার উত্তর বন্ধু। আপনারা ভাবুন যে একজন পার্থিব সম্রাটের দরবারে গাইছেন আর একজন পরমেশ্বরের দরবারে গাইছেন, হরিদাস স্বামী।
তা আমরা নাটক কার জন্য করছি? সেই পরমেশ্বরের দরবারের জন্য করছি, না আমরা পার্থিব সম্রাটের দরবারে করছি? আমরা করছি শ্রোতার জন্য। কোন শ্রোতা? সেই শ্রোতা যেখান থেকে ডাক আসে, যেখান থেকে ডাক আসে, যার হৃদয়টা জয় করতে পায়, যেখানে হৃদয় জয় ছাড়া আর অন্য কোনো কৌশল চলে না, কিছুই চলে না। সেই হৃদয় জয় করতে গেলে প্রথমত যেটা দরকার তা হচ্ছে তার হৃদয়ের ভেতর নিজেকে অধিষ্ঠান করানো, নিজের ভেতরে শ্রোতাকে ঠাঁই দেওয়া, ওই হরিদাস স্বামীর মতো, তানসেনের মতো। বন্ধু, আজকে অনেকখানি কথায় থাকলাম, একটু দেখি প্রায় শেষ। শর্মিষ্ঠা এসেছেন, শুনতে শুনতেই ইচ্ছে করছে। ইতি সুন্দর আলোচনা শুনছি, তৃষিতা ভীষণ সমৃদ্ধ হওয়ার আলোচনা দাদা। তা এই মোটামুটি আজকের খবর, আজকের বলা যায়। আমার বই প্রসঙ্গে একটু বলি, যারা আমার নাটক সম্পর্কে একটু আগ্রহ আছে তাদের বলি যে আমার সম্প্রতি একটি বই বেরোবে, সেটি হচ্ছে পালিয়ে যাবার মাঠ। পালিয়ে যাবার মাঠ কিছুদিন বাদেই প্রকাশ পাবে। অনেকগুলি শ্রুতি নাটক আছে, যদি কেউ সংগ্রহ করেন পরে করবেন, ভালো লাগবে। নতুন ধারার নাটক আমি চেষ্টা করেছি, সেগুলো দিলাম। আর যেটা দরকার সেটা হচ্ছে যে আমার বিদেশের কিছু নাটক দেখার অভিজ্ঞতা আছে, সেটা কোনো দিন সুযোগ হলে, সুবিধে হলে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনায় সেটা ভাগ করে নেব। যেটাকে সাধারণত অনেকে মনে করেন যে ম্যাজিক্যাল অ্যাটার্না প্রথম মাল্টিমিডিয়া থিয়েটার পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে, সেটা আমি প্রাগে দেখেছিলাম। মাল্টিমিডিয়া থিয়েটার মানে সেটাও একটা নতুন প্রয়োগ, অভিনয়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া এই কারণে বলা হয়েছে। প্যারিসে স্ট্রিট থিয়েটার আমি দেখেছি, এটা আমার একটা অভিজ্ঞতা। আমাদের যে বাংলা নাটক, মঞ্চ নাটক ভীষণভাবে দেখি আমি, শ্রুতি নাটক ভীষণভাবে শুনি, ভীষণভাবে শম্ভুবাবু শুনি, এবং আমি ওই শোনার ভেতর দিয়ে নিজেকে সঞ্চয় করি। আপনারা বন্ধু সবাই নাটকে থাকুন, খুব ভালো থাকুন। কালিদাসকে অভিবাদন আমাকে ডাকার জন্য, এবং একলব্যের কাছে আমার কৃতজ্ঞতা যে যারা শুনলেন, এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলেন, আমাকে সহ্য করলেন। কবিতা বলিনি, নীরস আলোচনা, নাটকের আলোচনা, তাও আবার ব্যক্তিগত প্রসঙ্গ, কিন্তু সার্বিকভাবে নাটক নিয়ে একটু ভাবতে চেয়েছি, আপনাদের সঙ্গে নিজের আলোচনাকে একটু যাচাই করে নিতে চেয়েছি, আর কিছু নয়। আচ্ছা, আশিসবাবু লিখছেন শ্রব্য নাটক সম্পর্কে আপনার, একটু বলি, পড়ি একটু। শ্রব্য নাটক সম্পর্কে আপনার ভাবনা অন্তরের শিল্পবোধকে নাড়িয়ে দিল, আপনার সাক্ষাতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আশিসবাবু, আমিও সাক্ষাতের অপেক্ষায় রইলাম। দাদা একটা কবিতা শুনতে চাই। অঞ্জনা, আচ্ছা কবিতা, বেশ। একলব্য রূপনারায়ণপুরের পক্ষ থেকে আজকের শুভেচ্ছা জ্ঞাপন, এই আর কি। কালিদাসের পক্ষ থেকে শুভরাত্রি। কবিতা এই মুহূর্তে, কবিতার বই তো ঠিক কাছে নেই, কবিতার বই নিয়েও বসা হয়নি, ফলে কবিতার জন্যই একটা দিন, আচ্ছা পেয়েছি, একটু দেখি, কবিতা দিয়েই তাহলে শেষ করব। অনেক আলোচনা হয়েছে, প্রেম আসেনি, যা হয়েছে সব ধারণার কথা হয়েছে। ধারণার মধ্যে আসলে ভালোবাসা থাকে, মানুষ সবচেয়ে বেশি ভালো থাকে তার ধারণার ভেতরে, আমি মনে করি সেই ধারণাটা হচ্ছে ভালোবাসার ধারণা। এই কবিতাটা পড়েই আজকের লাইভ শেষ করি। 19-এর প্রেম। তুই ভালোবাসা দিয়ে জ্বালাবি, হাড়ে মাসে তুই জ্বালাবি, কয়েকটা বছর জ্বালাতন করে অবশেষে তুই পালাবি। ছুটতে ছুটতে কোথায় পালাবি তুই, পুড়তে পুড়তে আমিও কোথায় দাঁড়াবো। যত দূরে যাই দেখবো না বলে ভেবেছি, তোর দিকে তবু পিছনে ফিরেই তাকাবো। কয়েকটা বছর প্রত্যয় চাই সুখ, সুখের কোটরে মোমবাতি ছিল রাখা, খড়ের ছাউনি আগুনে ভস্মীভূত, মনের ভিতর আলমারিগুলো ফাঁকা। তুই আসবি বলেই ভালোবাসা ছিল বুঝি, দগ্ধ উঠোনে দুঃখজনিত মরাই, সংশয় থেকে সন্দেহ বাড়ে তীব্র, ক্রোধের আগুনে শরীর ছুঁয়েছে তরাই।
এখন আর তাই জ্বলতে চাই না, পুড়তে চাই না প্রেমে। এখন আর তাই জ্বলতে চাই না, পুড়তে চাই না প্রেমে। তোর কাছে তাই আমার বয়স 19-এই থাক থেমে। তোর কাছে তাই আমার বয়স 19-এই থাক থেমে। নমস্কার, সবাইকে অভিবাদন, শুভেচ্ছা, শুভরাত্রি জানিয়ে আমি ধনঞ্জয় আজকের লাইভ রূপনারায়ণ একলব্যের ফেসবুক পেজ থেকে এই ব্যক্তিগত নাট্য প্রসঙ্গের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার বন্ধু।